অভিবাসন অধিকথন এই আলোচনা মালায় আজকে আমরা রামরুর আশ্বাস প্রকল্পের অধীনে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি অভিবাসন সেক্টর সহ আমাদের পুরো বাংলাদেশের যে পরিপ্রেক্ষিত সেখানে গুরুত্বপূর্ণ, সেটি শ্রম অভিবাসন এবং মানব পাচার। এই বিষয়টি আমাদের সাথে আলোচনার জন্য এমন একজন ব্যক্তিত্বকে পেয়েছি, তার নামই পরিচয়, তবুও তিনি এই মুহূর্তে রামরুর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছেন, ডক্টর তাসনিম সিদ্দিকী। ম্যাডাম, কেমন আছেন আপনি? ভালো আছি। বলছিলাম যে আমরা শ্রম অভিবাসন এবং মানব পাচার, অভিবাসন সেক্টরের মধ্যে বিশেষ করে আমরা সাম্প্রতিক সময়ে যে রেমিটেন্সের প্রবাহ দেখছি, অভিবাসন সেক্টর যে কত গুরুত্বপূর্ণ আমাদের এই অর্থনীতিতে, এটা সাধারণ মানুষ আরও বেশি করে বুঝতে যাচ্ছে। কিন্তু সেখানে মানব পাচার, এটি তো একটি অপরাধ, এবং এই অভিবাসনের মধ্যে মানব পাচার একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। আপনি সবচেয়ে ভালো জানেন, আপনার কাছে সেটাই জানতে চাই। আমি একটা ছোট্ট একটা তথ্য দেই, যেমন 2024 সালে ট্রাফিকিং ইন পারসন এই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সরকার প্রায় 1210 জন মানব পাচার ভিকটিম শনাক্ত করেছেন। তার মানে সরকার তো কিছু কাজ করছেন, এবং দীর্ঘদিন ধরেই তো আমরা শুনি যে মানব পাচারকারী ধরা পড়ছে, যারা মানব পাচারের শিকার হয়েছেন তাদের ধরা হচ্ছে। কিন্তু সেই কাজটা কি যথেষ্ট কিনা, শুরুতে যদি এভাবে জিজ্ঞেস করি। আসলে দীর্ঘদিন ধরেই মানব পাচারের ওপরে কাজ হচ্ছে। 2000 সাল থেকে নিয়ে আমরা যদি দেখি, অ্যান্টি ট্রাফিকিং ল থেকে শুরু করে বিভিন্ন কিছু হয়েছে। আর গত যদি 5 বছর চিন্তা করি, 2020 থেকে 25-এও কিন্তু অনেকগুলো স্পেসিফিক পদক্ষেপ আমরা দেখেছি যাতে মানব পাচারটাকে কমানো যায়। তার ভেতরে যদি আমরা গুরুত্বপূর্ণ চিন্তা করি যে শনাক্তকরণ, যে আমরা কিসের ভিত্তিতে পাচারকারীকে শনাক্ত করব, এইটার একটা নির্দেশিকা সরকার তৈরি করেছেন, যাতে যে কোনো আইনি মানে ইয়েতে কাজ করার যে লোক আছেন তার পক্ষে খুব সহজেই সেটা শনাক্ত করা যায়। দ্বিতীয় হচ্ছে যে বিশেষ ট্রাইব্যুনাল, 7টা এলাকায় বিশেষ ট্রাইব্যুনালও গঠিত হয়েছে। আর আমাদের যে বেঞ্চ বুক সেটাও তৈরি হয়েছে ট্রাফিকিংয়ের উপরে। একই সঙ্গে যে আমাদের যে সেন্টেন্স যেটা করা হবে যে কোনো বিষয়ে, সেই সেন্টেন্সিংয়েরও নির্দেশিকা সরকার তৈরি করেছেন। অন্যদিকে সিভিল সমাজের প্রতিষ্ঠানও কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যেটা যে কি করে অভিবাসী হতে যেয়ে যাতে তুমি পাচারের শিকার না হও, সেই জায়গাটা বিভিন্ন এনজিও কাজ করে চলেছে। তারপরেও কিন্তু আমরা দেখছি পাচার কিন্তু কমছে না। এবং আমরা যদি দেখি যে প্রায় 3000 উপরে কেস আমাদের সরকার কিন্তু গত বছরে হ্যান্ডেল করেছেন, এবং তার ভিতরে 800 সামথিংয়ের একটা মানে তাদেরকে বিচারের আওতায় এনেছেন, বাকিদের কেস প্রমাণ করতে পারেননি দেখে ছেড়ে দিতে হয়েছে। সেইটার সংখ্যাও কিন্তু 2000-এর উপরে। মানে আপনি যেটা বললেন যে ছেড়ে দিতে হয়েছে, তার মানে বিদ্যমান যে আইন আছে সেই আইনের আওতায় কি বিচার করা সম্ভব হচ্ছে না, নাকি মানে এখানে কোনো একটা ঘাটতি থেকে যাচ্ছে কিনা? আপনি বলছিলেন যে 7টা ট্রাইব্যুনাল, সারা বাংলাদেশে 7টা ট্রাইব্যুনাল যথেষ্ট? এখানে অনেকগুলো বিষয়। একটা যদি ট্রাইব্যুনালের কথাই ধরি, আমি কখনোই বিশেষ ট্রাইব্যুনালটা মানে যুক্তিসঙ্গত মনে করি না। যদিও সবাই মনে করেন বিশেষ ট্রাইব্যুনাল হলে দ্রুত বিচার হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাদের দেশে 64টা ডিস্ট্রিক্ট আর 7টা বিভাগে আমি বিশেষ ট্রাইব্যুনাল করেছি। তাহলে নওগাঁর লোক কি সেইখানকার সেই ইয়েতে যাবে, খুলনা যাবে এই বিচার পাওয়ার জন্য? না, কিন্তু মানে ধরুন যে সব অঞ্চলের নারী বা কিংবা সব অঞ্চলের মানুষ কি সমানভাবে এই পাচারের শিকার হচ্ছেন কিনা, এরকম কোনো বিষয় আছে পাচারের সরকারের কাছে? অবশ্যই পকেট আছে। আগে যে পকেটটা খুব বেশি ছিল, যেটা ভারতে পাচার হতো, সেই জায়গাটায় কিন্তু যশোর বা খুলনা এইসব এলাকার লোকেদের, মহিলাদের বিশেষ করে নারী শিশু পাচারের জায়গাটা বেশি ছিল। পাকিস্তানে যেরকম পাচার হতো সেখানেও শিশু পাচারের ব্যাপারটা ছিল। কিন্তু এখন যখন লেবার ট্রাফিকিংটা বড় করে এসে গেছে, অভিবাসনের ভেতরে পাচার হচ্ছে, সেই জায়গাটায় নারী পুরুষ সকলের ক্ষেত্রেই এটা ঘটছে। এবং সেই জায়গাটায় অনেক ক্ষেত্রেই আপনি দেখবেন, এই যে 26 জন মারা গেছিল, আপনাদের মনে থাকতে পারে লিবিয়াতে নৌকাডুবি হয়ে, তারপরে কিছুদিন পরপরই লিবিয়ার থেকে ইটালি যাওয়ার পথে নৌকাডুবিতে মারা যান। এই যে মারা যাচ্ছেন তাদের কেসগুলো যখন ধরা হয়েছিল, তখন কিন্তু র্যাব বের করেছিল যে এই ব্যক্তি এই রিক্রুটিং এজেন্সি তো নয়, এই দালাল দিয়ে তারা গেছেন। সেই দালালকে ধরে তাহলে কোন রিক্রুটিং এজেন্সি এটাকে মানে ব্যবস্থাটা করেছে, তারাও কিন্তু
চলে এসেছিল, কিন্তু তাদের ধরা হলো, তারপরে আর কিন্তু হয়নি। তাহলে বিচার আইনের জন্য না, আইন দুর্বল বা এরকম নয়, এটা কঠোর আইন, কিন্তু বিচার হয় না সামগ্রিক ব্যবস্থার ভেতরে যে পলিটিশিয়ানদের সাথে, ব্যুরোক্রেসির সাথে, বিচার বিভাগের সাথে যে একটা আঁতাত হয়, এবং সেই আঁতাতের করাপশনের জায়গাটা এমনভাবে বিচারের বাণী কিন্তু তখন ওই নীরবে নিভৃতে কাঁদে। না, আমরা অনেক সময় দেখি যে আইনজীবী যারা একেবারে তৃণমূল পর্যায়ে, আপনি বলেন 64টি জেলার মানুষকেই তো সমানভাবে বিচারের এই সুরক্ষার আওতায় আনতে হবে, সকল আইনজীবীও কি সমানভাবে এই আইন সম্পর্কে সচেতন কিনা? আমরা তো অনেক সময় সেখানে কোনো ঘাটতি থেকে হ্যাঁ, থাকতে দেখেন। অবশ্যই ঘাটতি আছে, সেখানে অবশ্যই ঘাটতি আছে। কারণ আমরা যে ট্রেনিংগুলো আইন মানে বোথ এনফোর্স করছেন যারা, বিচার করছেন যারা জুডিশিয়ারিতে, আর পিছনে ইনভেস্টিগেশন যারা করছেন, প্রসিকিউশনের জন্য পেপার যারা তৈরি করছেন, এরকম কিন্তু হাজার হাজার লোকের এটা ট্রেনিং প্রয়োজন না? ইভেন যদি আমরা চিন্তা করি সিভিল অ্যাভিয়েশন যাদের মধ্যে দিয়ে পার হয়ে যাচ্ছে, তাদেরও এটা ট্রেনিং প্রয়োজন। কিন্তু আমরা দেখেছি, আর এই ট্রেনিংটা কন্টিনিউয়াসলি হওয়া প্রয়োজন। সরকারি কর্মচারী আমরা কিন্তু 2003, 4, 5, 6 সালে অনবরত ট্রেন করেছি, কিন্তু সেই লোকগুলো তো এখন রিটায়ার করে গেছেন। নতুন করে আবার তো এই ট্রেনিংয়ের ভেতরে আনতে হবে। আনছেন, বিভিন্ন এনজিও কাজ করছেন, সেটা কতটুকু? সেটা খুবই সামান্য, কিন্তু এটা হয়ে যাওয়া উচিত। তাদের যে বিভিন্ন কোর্স আছে, তাদের যে ট্রেনিং আছে, সেগুলোর ভেতরেই এগুলোকে ইন্টিগ্রেট করে নেওয়া উচিত। আমাদের পড়ালেখার ভেতরে এটা ইন্টিগ্রেটেড হয়ে যাওয়া উচিত। লয়ের যেসব ডিগ্রি দেওয়া হচ্ছে, সেখানে এটার এই আইনটাকে বিশেষভাবে পড়ানো উচিত। তাহলে এরকম করে করে আপনি কিন্তু সবার ভেতরে একটা জেনারেল নলেজের জায়গায় এটাকে নিয়ে যেতে হবে। না ম্যাডাম, আমি আলোচনা যেটা বুঝতে পারছি, আপনি বলছেন উচিত উচিত তখনই আমরা বলি যখন সেখানে একটা ঘাটতি থেকে যায়, কিংবা ওই জায়গার সচেতনতা কিংবা গুরুত্বের জায়গাটা একটু কম থাকে, হয়তো তখনই মনে হয় যে এটি করলে ভালো হতো। কিন্তু এই মানব পাচার একটা বড় ধরনের অপরাধ, আন্তর্জাতিকভাবে এটি স্বীকৃত, সেখানে অভিবাসন সেক্টরের সাথে এটি এভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে, তাহলে কি গুরুত্ব কম পাচ্ছে কিনা? মানে এখনও কেন এই এই ব্যবস্থাগুলি সরকারিভাবে কিংবা বেসরকারি উদ্যোগে আরও বেশিভাবে হচ্ছে না? আমি এখানটায় দায়ী করব শুধু বাংলাদেশ নয়, এখানটায় যারা রিসিভিং কান্ট্রি আছে তাদেরও অনেক দায়ভার আছে। আজকে যদি আপনি চিন্তা করেন, যখন আমরা জঙ্গি দমনে মত্ত হয়েছিলাম, তখন আমরা কি করেছিলাম? একেবারে কোনো ফাঁক, কোনো জায়গা বাদ রাখিনি, তাই না? এমনকি যে জঙ্গি নয় তাকেও ধরে ফেলেছি অনেক সময়, তাই না? কিন্তু ব্যাপারটা ছিল ওই রকম গুরুত্বপূর্ণ। বিদেশে আপনি আজকে আমেরিকা টিয়ার 2, টিয়ার 3-তে নিয়ে আসে পুরোটা বিষয়, কিন্তু একইভাবে যদি তারা যেভাবে জঙ্গি দমনে, টেরোরিজমকে ফাইট করতে যে পরিমাণ স্পিড নিয়ে এসছিল, সেই পরিমাণ স্পিড নিয়ে যদি ট্রাফিকিংয়ের নামতো, তাহলে কি? আর ট্রাফিকিং তো শুধু বাংলাদেশের সমস্যা নয়, সারা বিশ্বের সমস্যা, তাই না? কত রাশিয়ান মহিলা ট্রাফিকড হয়ে চলে যাচ্ছে, কত ইস্ট ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো, সেগুলোর মানুষ ট্রাফিকড হয়ে চলে যাচ্ছে। তো ওইভাবে জঙ্গি দমনের মতো করে আমরা কেন আসতে না, পারছি তাহলে না? একটু জানতে চাই যে মানে বৈশ্বিক পরিস্থিতি কি আসলে এই বাংলাদেশকে এই ট্রাফিকিংয়ের আরও অনেকভাবে প্রভাবিত করছে কিনা হ্যাঁ, এই মুহূর্তে? কারণ হ্যাঁ, আমরা অবশ্যই। বিভিন্ন জায়গায় একটা যুদ্ধর ভাব দেখছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পট পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, এটা এটা হচ্ছে একদিকে যে, মানে আপনি যদি ট্রাফিকিং রুটগুলো দেখেন, আপনি আজকে যাচ্ছে মনে করেন ঢাকার থেকে প্লেনে করে, আগে হয়তো বা সুদান চলে গেছে, সুদান থেকে তারা ওই লিবিয়ায় ঢুকে যাচ্ছে, লিবিয়া যে ওইদিকে চলে যাচ্ছে, অন্যদিকে আবার মানে মানে ইয়েদের সীমান্ত দিয়ে ভারত চলে যাচ্ছে, ভারত থেকে কিন্তু বম্বে যাচ্ছে, বম্বে থেকে তারা কোনো একটা, যেখানে তারা তিউনিসিয়া বা যে কোনো দেশে যে আবার ইটালির দিকে, ইউরোপের দিকে রওনা হচ্ছে, তাই না? তো ট্রাফিকিংয়ের এই যে রুটটা, এটা তো বাংলাদেশ তো শুধু এইটুকু, এর পরের জায়গাগুলো তো সব বিভিন্ন দেশ, আর দালালও কিন্তু বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন, এক নয়। এ এ চেনে না একে, এ চেনে না ওকে, যে যে যার যার কাজ খুব এফিশিয়েন্টলি করে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো তাহলে এটাকে ধরতে গেলে যেই ধরনের শক্তি প্রয়োগ করা দরকার সকল রাষ্ট্রের, সেটা হচ্ছে না। বরং আমি সবসময় দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা চেষ্টা যে ওই দেশকে শেম করব, মালয়েশিয়াকে শেম করব, বাংলাদেশকে শেম করব। শেম করা কোনো উত্তর না। বাংলাদেশ কিন্তু চেষ্টা করছে। চেষ্টা করলে হবে কি?
সিস্টেমের ভেতরে যে করাপশনটা আছে সেই করাপশনটা কিন্তু আপনাকে বেশি দূর এগুতে দেয় না। আর ভিকটিম প্রোটেকশনের যে ব্যাপার, আমাদের দেশে তো সেভাবে ভিকটিম প্রোটেকশন নেই। কে যাবে ওখানটায়, যে জানকে রিস্ক নিবে, কারণ ওই ট্রাফিকের চক্র তো আপনাকে মেরে ফেলবে। সুতরাং আপনি যা হয়েছে হয়েছে, দেশে ফিরে এসেছি, থাকি, আর এটাতে মানে আমরা সেটা নিয়ে আরো বেশি আর না নাড়াচাড়া ঘাটাই। করলেই হ্যাঁ। আমি মারা যেতে পারি। হ্যাঁ, তো ওই ভিকটিম প্রোটেকশন দেওয়ার কোনো ব্যবস্থাই আমাদের দেশে নাই। না, সেখানে আপনি কি মনে করেন যে আপনি যেহেতু দীর্ঘদিন এই অভিবাসন সেক্টর নিয়ে কাজ করছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলের এই বিষয়গুলো ঘটছে, সেখানে বাংলাদেশ কি একা উদ্যোগী হয়ে কিছু করতে পারবে? মানে একা যেটা উদ্যোগী হয়ে টেরোরিজম, দেশের- অ্যান্টি টেরোরিজমের সময় বলেছিলেন বাংলাদেশ একটা উদ্যোগী ভূমিকা পালন জি। করেছিল। দেশের ভেতরে যা হচ্ছে সেটা তো বন্ধ করতে পারবে, বাইরের জায়গাগুলোতে তার সহযোগিতা লাগবে। কিন্তু দেশের ভেতরে আমরা যখন বারবার করে দেখছি কে পাঠাচ্ছে, আমি তো যে ফিরে এসছে তাকে দিয়ে ধরে ফেলতে পারছি, তারপরে ওটা আটকে যায় কেন? ওটা আটকে যায় এক ধরনের একটা আনহেলি অ্যালায়েন্স আছে। সেই যে চক্র বলি alliance-টাকে- আমরা, না মানব হ্যাঁ, পাচার চক্র, হ্যাঁ, বিশাল চক্র। আমরা তো সেই চক্রটাকে ভাঙতে চাচ্ছি না। হ্যাঁ, সরকারিভাবে উচ্চ পর্যায়ে কথাবার্তা হচ্ছে, কিন্তু গোপন যে আমাদের যে একটা করাপশন, সেই করাপশনটা তো সব কিছুই খেয়ে ফেলছে। এই জায়গাটিতে আপনি তো প্রাতিষ্ঠানিক জায়গাগুলো খুব ভালোভাবে বললেন। এখানে সরকারের একটা ব্যাপার আছে, আইন প্রণেতা, আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা, সকলেরই এটি সমন্বিত বিষয় রয়েছে। কিন্তু মানুষ, যে সাধারণ মানুষ, তার সচেতনতা জায়গাটিতে আপনি মানে সেই পরিস্থিতিটা কি, সেখানে কোনো সেটাই- ঘাটতি আছে? অবশ্যই, অবশ্যই। আমরা যারা বিভিন্ন সময় রামরু এই যে আশ্বাস প্রকল্পের আওতায় কাজ করছে, না, এ তো অনেক কিছু করছে, উঠান বৈঠক করছে, হাট সভা করছে, পুথিক পাঠ করছে, বিভিন্নভাবে যেখানে যাচ্ছে পথনাটক করছে, করে মানুষের ভেতরে মানে মাইগ্রেশন করতে যে ট্রাফিকিংয়ের শিকার হয়েও না, এই জিনিসটা বোঝাতে চেষ্টা করছে, কাউন্সেলিং করছে, কিন্তু কতটুকু জায়গায়? আরেকটা এনজিও যদি ধরি, ব্র্যাককে ধরলাম, যে কাউকে, কতটুকু জায়গায়? পুরো দেশব্যাপী এটা হতে হবে। এবং আমার মনে হয় যে আমাদের যে মিডিয়া যেটা হচ্ছে, মানে আমাদের মানুষ তো এখন অত্যন্ত বেশি টিভি দেখে, তাই না? তো টিভির ভেতরে কন্টিনিউয়াসলি সরকারের তরফ থেকে এবং মানে অন্যান্য দাতা সংস্থাদের পক্ষ থেকে কন্টিনিউয়াসলি, যেভাবে আমরা ওর সেলাইনের বক্তৃতাটা দেখেছি, তাই না? জি। একটা সময় কি দেখেছি, এক চিমটা লবণ, এক মুঠ গুড়, বলতে 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 মানুষকে কিন্তু আমরা একেবারে ডায়রিয়া এখন আর কোনো সমস্যা না বাংলাদেশে, কারণ সবাই জানে কি করতে হবে, একটু ওরসেলাইন খেতে হবে, তাই না? মানে ওই যে আমি বললাম যে মানে কতখানি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে এইচআইভি ক্যাম্পেইনের জন্য যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, এইটাকে কি সেই জায়গাটাতে আনা হচ্ছে না না, বলে মনে সেই করেন জায়গায় কিনা? এটা আসেনি। কিন্তু এটা মানে কিন্তু এটার ব্যাপকতা তো, এটা তো মারাত্মক। মারাত্মক নিশ্চয়ই। মারাত্মক ব্যাপকতাও যেমনি, তেমনি এটার যে সহিংস রূপটা, একটা মানুষের ওপরে মৃত্যুবরণ করছেন, তারপরে তারা হয়তো বা যেভাবে যৌন নিপীড়নের শিকার হচ্ছেন, শিশু ট্রাফিকড হচ্ছে, এই জায়গাগুলোতে আসলে অনেক বেশি করার আছে, অনেক বেশি করার আছে। লেবার মাইগ্রেশনটাকেই যদি আমি দায়বদ্ধ করি, লেবার মাইগ্রেশনের যদি কোনো ফাঁক আমি না রাখি, তাহলেও তো আমি ট্রাফিকিং অনেকটা কমিয়ে আনতে পারি। আমার যে লেবার রিক্রুটমেন্ট সিস্টেম, সেই সিস্টেমের ভেতরেই তো আমরা দেখেছি, তাই না, যে আমাদের দরকার ওই সব দেশগুলোতে যারা বিদেশে যাচ্ছেন তাদের সাথে রেগুলার যোগাযোগ রাখার ব্যবস্থা। আমরা লেবার অ্যাটাশে আছে আমাদের 30 জন, কোথায় দিয়েছি অফিস? 9টা লেবার অ্যাটাশে কাজ করছেন। তিনি একজন কাজ করছেন হয়তো ফ্রান্সে, একজন অস্ট্রেলিয়াতে, একজন স্পেনে। মানে এইসব জায়গায় যেখানে আমার আমাদের কি লেবার প্রয়োজন? মাইগ্রেশন কম, সেখানেই আমাদের করছেন। দরকার হচ্ছে স্বল্পদক্ষ অদক্ষ কর্মীরা যেসব দেশে যাচ্ছেন, সেসব দেশে একজনের জায়গায় 3জন লোক। কারণ একটা দেশ তো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রভিন্সে বিভক্ত, নিশ্চয়ই। সেই সব জায়গাগুলো লোক দেওয়া দরকার, কিন্তু আমরা পাঠাচ্ছি ওখানে। কেন পাঠাচ্ছি? এই যে দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা নেই বলেই আমরা এই ধরনের কাজ না, করছি। দায়বদ্ধতা নেই, কিন্তু রেমিটেন্স বেশি আসলে তো সেটির সকলের জন্যই ভালো, এবং সবাই সেটির এক ধরনের সুযোগ নেন। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক সেজন্য কাজ করছে, তার রেমিটেন্স আনা দরকার, সে কাজ করছে। কিন্তু আমি বলবো যে কাজগুলো আমাদের লেবার মাইগ্রেশনের ক্ষেত্রে হওয়া দরকার, ট্রাফিকিংকে খুব জোরের সাথে ধরার জন্য, সেই জায়গাটায় হয়তো আরও অনেক বেশি নজর দিতে হবে। এই জায়গাটাতে আরও আপনার কাছ থেকে শুনবো, কিন্তু সামাজিক জায়গাগুলো নিয়ে একটু বলবেন, কারণ দীর্ঘদিন আপনারা কাজ করছেন, মাঠ পর্যায়ে কাজ করছেন, বহু শিকারের
দুঃখিত, মানে মানব পাচার শিকার হয়েছেন এরকম অনেককে ফিরিয়ে আনার পরে তো তাদেরকে সমাজে আবার মিলে যেতে হয়, সেটি তো একটা খুব কঠিন এবং চ্যালেঞ্জ হয়ে যায় নিশ্চয়ই। আমি পাচারের একটা গল্প বলতে চাই, এখানে আমার মনে হয় দর্শকরা শুনলে বুঝতে পারবেন এর গভীরতা কতটুকু। রামরুর যে শেল্টার হোম আছে, আমি কারোর নাম বলবো না, জায়গার নাম বলবো না, নিশ্চয়ই। আমাদের কাছে একসময় একটা পরিবার ছিল যেটা 6 জন, সেই পরিবারের স্বামী বিদেশে, তাকে জেলে নেওয়া হয়েছে ট্রাফিকিংয়ের জন্য, স্ত্রী, তার 2-3টা মেয়ে, 16 বছরের মেয়ের ঘরে বাচ্চা হয়েছে, এবং ভাবতে অবাক লাগে বাবা তার মেয়েগুলোকে পর্যন্ত ব্যবহার করেছেন সেই এলাকায় বয়স্ক লোকের কাছে, বিভিন্ন হোটেল থেকে তাদেরকে ধরে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই যে অবস্থাটা, তাহলে সমাজটা কোথায় দাঁড়িয়ে আছে? বাবা যদি এরকম কাজ করেন, সেখানে চাচা, মামা, এতিম সন্তান, খালা, এরা কি করবেন? এরা কিন্তু সেইভাবে প্রোটেকশন দেন না একটা মেয়েকে। অ্যাডোলেসেন্ট, তার যদি না থাকে, বাবা না থাকেন, মা না থাকে, সে কিন্তু সেই প্রোটেকশনটা আমার সমাজে পায় না। তাহলে সমাজের সেই চিত্রটাকে আমাকে সামনে আনতে হবে, যেই চিত্রটা খুব দুঃখজনক। মানে তাহলে কি তারাই বেশি এই ধরনের পাচারের শিকার হন? মানে নিশ্চয়ই টার্গেট থাকে, আপনি বলেছেন একটা দালাল চক্র থাকে, এটি তো চক্র। রাইট, তাহলে তারা তো ওদের কাছেই যাবে যারা একটু দুর্বল, সামাজিকভাবে একটা দুর্বল অবস্থানে আছে, হ্যাঁ, সেই মানুষগুলোর কাছেই কিন্তু তারা যাবে। ইভেন দেখেন, আপনি তো কিছুদিন আগেও দেখেছেন ঢাকা শহরে বহু মেয়ে, বাচ্চা মেয়ে, তাকে পড়াবো লেখাবো বলে নিয়ে আসা হয়েছে, একদম আমাদের ভালো পরিবারের ভেতরে সেই মেয়েগুলো রেপের শিকার হয়ে হয়তো ছাদের উপর থেকে লাফ দিয়েছে। তো তাহলে এই জায়গাগুলো, এই স্টোরিগুলো তো আমাদের সম্পর্কে বলে। আমি সচেতন করব সবাইকে, যাতে করে এই ধরনের মানুষগুলোর কাছে আমি কোনো অবস্থায় আমার মেয়েকে কাজের জন্য না দিই, আমার ভাতিজিকে কাজের জন্য না দিই। তাহলে ওই সচেতনতাটা যে তাদের আসবে, এই জন্য তো তাদের কিছু স্কিল ডেভেলপ করা দরকার তাদেরকে, যে কি দিয়ে আমি বুঝবো এ কেমন, আমি কি করে প্রতিরক্ষাটা এনশিওর করব। আমি শুধু তো বিদেশে না, ঢাকার ভেতরে তো ঘটনা ঘটছে, তাই না? বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার কাছে হিসাব আছে 5 বছরের একটা মেয়েকে বাড়িতে কাজ করতে দেওয়া হয়েছে, সেই বাচ্চা কাজ করছে, কাজ না পারলে তার উপরে শারীরিক অত্যাচার হচ্ছে। তো এই যে জিনিসগুলো, এগুলো তো এক ধরনের ওই ছোট্ট শিশুর লেবার ট্রাফিকিং, তাই না? কিন্তু আমরা ভাবিই না, আমরা একবার মানে এইভাবে ভাবার আমরা ভাবি সুযোগ না। নেই আসলে আমাদের সমাজের মধ্যে, দৃষ্টিভঙ্গির মধ্যে। দৃষ্টিভঙ্গিটাই পরিবর্তন করতে হবে। আজ পর্যন্ত আমরা যে ডোমেস্টিক ওয়ার্কার, যে আমাদের সেই ডোমেস্টিক ওয়ার্কারের জন্য যে একটা নীতি এবং একটা আইন করা দরকার, যে তার কর্মঘণ্টা থাকবে, তাকে একটা স্বীকৃতি দেওয়া হবে, লেবার লর অধীনে সে করবে, সর্বনিম্ন মজুরি দেওয়া হবে, কিছুই আমরা দিতে পারিনি আজ পর্যন্ত। কেন? আমাদের যারা নীতি নির্ধারক এবং যারা ব্যুরোক্রেসিতে আছেন, তারা বলেন তাহলে বাড়িতে আগুন জ্বলে যাবে। তাহলে আপনি এই দেশে অনেক পরিবর্তন মানে লাগবে। তাহলে তো এটা শুধু সামাজিক একটা বিষয়, অর্থনৈতিক বিষয় তো আপনি বললেন, সচেতনতার জায়গাটি তো আছেই। মানে শুধু তো সরকারের একার পক্ষে সেই জায়গাটি সর্বক্ষেত্রে নিয়ন্ত্রণ আনা কঠিন। আমাদের সবার পরিবর্তন হতে হবে। রামরুরই একটা আমার কাছে গবেষণা আছে, আপনি নিশ্চয়ই জানেন, যে এটি 2017 সালের গবেষণা। বলা হচ্ছে 31% অভিবাসী বিদেশে যাবার পরে বিভিন্ন রকম অমানবিক পরিস্থিতির শিকার হয়েছেন। তাতে দেখা গেছে যে 7% ডিটেনশন ক্যাম্পের মতো দুর্বিষহ অবস্থার শিকার হন, 2% মরুভূমি, জঙ্গল, দ্বীপে শারীরিক মানসিক নির্যাতনের শিকার হন। এবং মানব পাচার আইন 2012 অনুযায়ী তথ্যের সাথে অভিবাসন কেন্দ্রিক মানব পাচারের ঝুঁকির যে যোগসূত্র দেখা যাচ্ছে। এই যে মানে পাচার আর কাজ করতে গিয়ে সে বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছেন, এইখানে তো একটা মানে এটাকে ডিফারেন্স করার একটা ব্যাপার রয়েছে। সেই জায়গাটিতে সাধারণ মানুষ কি করে বুঝবে, কিংবা এই সংক্রান্ত যারা কাজ করছেন তাদের জন্য এখানে ইন্ডিকেটরটা কি? এখানে দুটো সমস্যা। একটা সমস্যা হচ্ছে যারা ট্রাফিকিং নিয়ে কাজ করেন, যে কোনো লেবার মাইগ্রেশনের সমস্যাকে তারা ট্রাফিকিং বানিয়ে ফেলেন। এইটাও যেমন ঠিক না, তেমনি একটা লেবার মাইগ্রেন্ট যখন ওখানে যে একেবারে হাত পা বন্ধ অবস্থায় যেখানে কাজ করছেন সেখান থেকে বেরোতে পারছেন না, তাকে কোথাও বন্দি করে রাখা হচ্ছে, জিম্মি করা হচ্ছে, টাকা চাওয়া হচ্ছে দেশের থেকে, ওই সিচুয়েশনগুলো ট্রাফিকিংয়ের সিচুয়েশন। সেই সিচুয়েশনে আমার রিক্রুটিং এজেন্সি যিনি লোক পাঠিয়েছেন, তিনি সবসময় বলছেন যে আমার বিচার হবে
রিক্রুটিং এজেন্সি ল দিয়ে। কিন্তু আপনি ধরেন ওই রকম পরিস্থিতিতে যখন লোক আছে, তখন আমি কি করে রিক্রুটিং এজেন্সির ল দিয়ে ওটার বিচার করব? ওই রকম পরিস্থিতিতে অবশ্যই তাকে ট্রাফিকিং আইন দিয়ে বিচার করতে হবে। তো এই জায়গাগুলোতে সরকারের কঠোর অবস্থান প্রয়োজন। মানে সরকারের অবস্থানের শুরুতেই তো আমরা এটা নিয়ে আলোচনা শুরু করলাম যে সরকারের যে অবস্থা রয়েছে, যা করছে যথেষ্ট কিনা। সেখানে কথা প্রসঙ্গে আপনি বিভিন্ন এনজিওর কথা বললেন, রাজনীতিবিদরাও নিশ্চয়ই এখানে রয়েছেন, সমাজে অন্য যারা রয়েছেন, সকলে মিলে কাজটা আসলে কিভাবে করা সম্ভব? আপনি বলছিলেন সমন্বিত উদ্যোগ প্রয়োজন, কিন্তু এই লিডটা দিবে কে? কার কার আহ্বানে সবাই আসবে? আমাদের সেই রকম একটা সরকার দরকার, সেই রকম ম্যাচিওর্ড সরকার দরকার, যে বুঝবেন যে এই কাজগুলো যখন হচ্ছে সকলে সমন্বিত হলে কারোর পাওয়ার কমে যায় না, সকলের যৌথ একটা পাওয়ার তৈরি হয়। এখানে যে আমাদের যে একটা মানসিকতা, যে আমি আমি কোঅর্ডিনেট করতে চাই এবং আমি চাই, মানে ওই যে একটা সময় তর্কই ছিল এনজিও কি ফ্যাসিলিটেটরের রোলে নাকি এনজিওই তো সব টাকা পয়সা এনজিও দিয়ে চলে আসলো, বলে একটা দ্বন্দ্বের জায়গায় চলে যেতেন। তো ওই জায়গাটা থেকে বের হয়ে সরকারকে ম্যাচিওর অ্যাক্ট করে সকলকে সাথে নিয়ে এগুতে হবে। এবং শুধুমাত্র যে ট্রাফিকিং নিয়ে যারা কাজ করেন শুধু তারাই নয়, সেই সাথে সাথে যারা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, আমরা যদি চিন্তা করি যারা ফিরে আসছে, যারা ট্রাফিক ভিকটিম ছিল, সার্ভাইভার ছিল, যারা ফিরে আসছেন, তাদেরও কিন্তু অর্থনৈতিক পুনর্বাসন প্রয়োজন। তো সেক্ষেত্রে সমস্ত এনজিও সবাই মিলে যদি কাজ করে এবং সেই কাজটার জন্য যদি কাজ ভাগ করে নেয়, এলাকা ভাগ করে নেয়, রাষ্ট্র যদি তার দিক থেকে এরকম আহ্বান জানান যে এই ক্লাইমেট ট্রাফিকিং এফেক্টেড এলাকা, এই এলাকায় আমি চাচ্ছি এনজিওদের মধ্যে তোমরা বলো কে কোন এলাকা নিতে চাও, এলাকা ভাগ করে সেখানে এলাকা কিন্তু ভাগ এটা কি করে তোমরা সম্ভব, কাজ করো। বাস্তবে সম্ভব কিনা? আপনি দীর্ঘদিন তো এই সেক্টরে আছেন, মানে সেই যে নিজেদের মধ্যে বোঝাপড়াটা কি আছে মাঠ পর্যায়ে কাজ করতে এটা গেলে? হচ্ছে নেতৃত্ব যদি চায় তাহলে পারবে, নেতৃত্বকে সেরকম হতে হবে। নেতৃত্ব হলে আমার মনে হয় এটা সম্ভব। হ্যাঁ, বাধা তো থাকবেই, বিভিন্ন রকম ঝামেলা থাকবে, ইভেন এনজিওদের মধ্যে যেরকম কম্পিটিশন, একজন আরেকজনকে চায় মানে ইয়ে করে নিজের কাজটা করতে, না, তাই না? প্রতিযোগিতা থাকবে নিশ্চয়ই কাজ করতে প্রতিযোগিতা গেলে, থাকবে, স্বাভাবিক। কিন্তু প্রতিযোগিতাটা হীন না হলেই তো হলো, প্রতিযোগিতাটা বিধ্বংসী না হলেই তো হলো। হ্যাঁ, হয়ে এটা সম্ভব, আমি মনে করি সম্ভব। আলোচনার প্রায় শেষ দিকে, মানে আরও দীর্ঘ আলোচনা করতে পারলে ভালো লাগতো, আরও অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম, গল্প জানতে পারতাম। আপনার পরামর্শ যদি এইভাবে জানতে চাই যে এই সামগ্রিক বিষয়ে আপনার যে অভিজ্ঞতা, আপনার যে দৃষ্টিভঙ্গি, সব কিছু মিলে আসলে এখন আমাদের কি করা উচিত সকলের, একদম ব্যক্তি শ্রেণী থেকে শুরু করে সরকার পর্যন্ত? আমি প্রথম মনে করব যে লেবার মাইগ্রেশনটাকে গোছানো উচিত। কারণ আমাদের এখান থেকে প্রায় 10 লাখ 12 লাখ লোক 13 লাখ লোকও গিয়েছেন, তাই না, এক এক বছর। তো তাহলে সবচেয়ে আগে লেবার মাইগ্রেশনের ভেতরে যে অব্যবস্থাগুলো আছে সেইগুলোকে বন্ধ করা উচিত। আর সেইগুলো আপনি টাইট দিয়ে যদি ধরেন, অন্যদিকে যদি বাজারের দিকে আপনি বাজার উন্মোচনের দিকে যান এবং সেখানটায় যদি যুক্তিসঙ্গতভাবে বাজারগুলো স্টাডি করেন, প্রজেকশন করেন, সেই অনুযায়ী আপনি পেছনে এসে লোকবল তৈরি করেন এবং বলে দেন যে স্কিল ছাড়া, কোনো রকম স্কিল ছাড়া আমরা কাউকে বিদেশে পাঠাবো না। যে কেউ বিদেশ যাওয়ার জন্য ভিসা প্রসেস করতে হলেই তাদের কোনো না কোনো 3 মাস 6 মাসের ট্রেনিং লাগবে। ওই ট্রেনিংয়ের সময় তাকে এই বিষয়গুলো জানিয়ে সব দেওয়া। কিছু এই ট্রেনিংগুলো হবে, কম্প্রিহেনসিভ ট্রেনিং, একদিকে স্কিলস, হ্যাঁ। অন্যদিকে তার মাইগ্রেশন এর Knowledge। নলেজটা এবং ট্রাফিকিংয়ের যে অন্ধকার দিকটা সেটা তাদেরকে জানানো, বোঝানো। হ্যাঁ, কারণ এরকমও তো আমি শুনি যে বলেছে যে আমি তো সাঁতরেই ইটালি চলে যেতে পারবো, আমি এত ভালো সাঁতারু। না, এখন তো আরো অনেক নতুন নতুন রুটের কথা শোনা যায়, অনেক যেটাকে বলে মাইগ্রেশনে গেম, সেগুলো চালু হচ্ছে। সুতরাং আপনি বলছেন যে সেই লেবার মাইগ্রেশনটাকেই যদি আমরা ঘুরে সাজাতে হবে। আর ট্রাফিকিংয়ের জায়গায় প্রসিকিউশন, ভিকটিম প্রোটেকশন, এইসব সব কিছুই লাগবে। এদের সবারই স্কিল ডেভেলপ করতে হবে, ওগুলোও লাগবে একদিকে, আর অন্যদিকে লেবার মাইগ্রেশনকে গোছাতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর তাসনিম সিদ্দিকী ম্যাডাম আমাদেরকে সময় দেবার জন্য, এবং আমরা আশা করব যে আরও বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে আমরা আলোচনা করব, এবং অভিবাসনে এত বড় একটি বিষয়, এত এর বিশালত্ব এবং বিস্তৃতি, সেটি নিয়ে পরবর্তীতে নিশ্চয়ই আলোচনা করব।
সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় উইন্ডরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে আমরা রামরুর আশ্বাস প্রকল্পের অধীনে যে অভিবাসন অধিকথন আলোচনাটি করলাম আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন অন্য অতিথি অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।